দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। হামলা পাল্টা হামলায় ইসরায়েল লেবানন সীমান্তে ব্যাপক উত্তেজনা। আরও একটি যুদ্ধের শঙ্কায় দেশ জুড়ে 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করল তেল আবিব। গাজার বানি সালে মসজিদে ঢুকে পবিত্র গ্রন্থ কোরআন পোড়ালো ইসরায়েলি সেনারা, মুসলিম বিদ্বেষী আচরণের নিন্দার ঝড়। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ ফ্রান্সে গ্রেপ্তার। অভিযোগ, গোপন যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি ব্যবহার করে অপরাধীরা। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। তীব্র হামলা পাল্টা হামলায় আরও ভয়াবহ রূপ নিল ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। গত 10 মাসের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয়েছে ইসরায়েল। শীর্ষ কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে দেশটির উত্তরাঞ্চল ও দখলকৃত গোলান মালভূমিতে 3 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। একই দিন শতাধিক যুদ্ধবিমান নিয়ে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তপ্ত পরিস্থিতিতে দেশজুড়ে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করেছে তেল আবিব। এ যেন রকেট বৃষ্টি। মাত্র 20 মিনিটের মধ্যে লেবানন থেকে 320টির বেশি রকেট ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড টার্গেট করে। হিজবুল্লাহর দাবি, রোববার ভোরে ইসরায়েলের অন্তত 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক টার্গেট করেছে তারা, যার মধ্যে 4টির অবস্থান গোলান মালভূমিতে। ব্যবহার করা হয়েছে কাতিউসা রকেট। শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধের প্রথম ধাপ শেষ হয়েছে এই অভিযানের মধ্য দিয়ে, এমন দাবি সশস্ত্র গোষ্ঠীটির। হামলার পরপরই তেল আবিবে সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত। উত্তরাঞ্চলে জমায়েত নিষিদ্ধের পাশাপাশি বেশ কয়েকটি সমুদ্র সৈকতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। হামলার আগেই আমরা তথ্য পেয়েছিলাম। হুমকি প্রতিহতে আইডিএফকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের সেনারা বেশ সফলতার সাথেই কাজ করেছে। যারা আমাদের ক্ষতি করতে আসবে, আমরাও তাদের ক্ষতি করব। এদিকে হিজবুল্লাহর বড় হামলার প্রস্তুতির আগাম তথ্য পেয়ে লেবানন জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলও। শতাধিক ফাইটার জেট দিয়ে দেশটিতে চালানো হয় হামলা। লেবাননের 120 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে প্রায় 5 কিলোমিটার ভেতর পর্যন্ত হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এসব হামলায় হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংসের দাবিও করেছে তারা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন ও রকেট ছুটছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী জাহাজ ও বিমান বাহিনীর যুদ্ধবিমান হিজবুল্লাহর হামলা প্রতিহতের মিশনে অংশ নিয়েছে। বহু রকেট ভূপাতিত করেছে। আর হিজবুল্লাহ যাতে হুমকি তৈরি করতে না পারে, সেজন্য লেবাননেও হামলা চালিয়েছি। আমাদের নাগরিকদের রক্ষায় আমরা যে কোনো কিছুই করব। বিশ্লেষকরা বলছেন, কোনো পক্ষই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও হামলা পাল্টা হামলার তীব্রতা লেবানন ইসরায়েল সীমান্তে পুরোদমে যুদ্ধের ইঙ্গিতই দিচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হিজবুল্লাহর সাথে উত্তেজনার মধ্যেও গাজায় থেমে নেই আগ্রাসন। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 71 ফিলিস্তিনির। তীব্র হামলা হয়েছে উপত্যকার দেইর আল বালা শহরে। ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে শহরটিতে ঢুকেছে কয়েকশো ইসরায়েলি সেনা। বিমান থেকেও চালানো হচ্ছে হামলা। আবারও শহরটি থেকে নিরাপদ স্থানে সরতে বলা হয়েছে 1 লাখ বাসিন্দাকে। ব্যাপক হামলা হচ্ছে জয়তুন ও খান ইউনিসেও। একাধারে ছোড়া হচ্ছে আর্টিলারি শেল। প্রায় 11 মাস ধরে চলায় এই হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 40,300, আহত 93,000-এর বেশি। ইসরায়েলি সেনাদের গাজার মসজিদে ঢুকে কোরআন মজিদ পোড়ানোর ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের নিন্দা জানিয়ে বলছে এটি ফ্যাসিবাদ ও মুসলিম বিদ্বেষের বহিঃপ্রকাশ। তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান ইসলামিক কাউন্সিল। বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যথাযথ ব্যবস্থা নেয়ার। এভাবেই ছিঁড়ে ফেলা হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন। ধরিয়ে দেওয়া হয় আগুন, ছুঁড়ে ফেলা হয় নিচে। উত্তর গাজার বানি সালেহ মসজিদে এমন তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের এমন আচরণে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। আরব বিশ্বসহ অন্যান্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সোচ্চার হওয়ার।
মসজিদে ঢুকে ভাঙচুর ও কোরআন পোড়ানোর মধ্য দিয়ে নিজেদের চরমপন্থী আচরণের পরিচয় দিয়েছে ইসরায়েলি সৈন্যরা। এ ধরনের আচরণ এক কথায় ফ্যাসিবাদী ও মুসলিম বিদ্বেষী। সমস্ত মুসলিম বিশ্বকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকান ইসলামিক কাউন্সিলও। ভাষ্য, ফিলিস্তিনে যে সংঘাত চালানো হচ্ছে তা কেবল ফিলিস্তিনিদের উপর আগ্রাসন নয়, বরং ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ। ইসরায়েলি সেনাদের চরম অবমাননাকর এই আচরণের বিষয়ে পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিও আহ্বান জানানো হয়েছে। এই ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কথা বলতে হবে বাইডেন প্রশাসনকে, বন্ধ করতে হবে ইসরায়েলকে অস্ত্র দেয়া। প্রায় 11 মাস ধরে চলমান হামলায় নেতানিয়াহু প্রশাসন নির্বিচারে হত্যাযজ্ঞ তো চালাচ্ছেই, প্রতিনিয়তই আঘাত করছে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার 600র বেশি মসজিদ। সম্প্রতি খান ইউনিসের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। গেল সপ্তাহেও 7ই শরণার্থী শিবিরে একটি মসজিদে চালানো হয় বিমান হামলা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত দুবাই ভিত্তিক অ্যাপ টেলিগ্রাম নজরদারির সুযোগ না থাকায় অনেক দেশে নিরাপত্তা হুমকি হিসেবে দেখা হয় জনপ্রিয় মেসেজিং অ্যাপটিকে। ঠিক এমন অভিযোগ দেখিয়ে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফ্রান্স। দাবি, এটিকে গোপন যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে অপরাধীরা। শনিবার স্থানীয় সময় রাতে আজারবাইজান থেকে প্রাইভেট জেটে ফ্রান্সে পৌঁছান 39 বছর বয়সী রুশ নাগরিক পাভেল দুরভ। আগে থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ফরাসি সরকার। প্যারিসের কাছাকাছি লা বুজে বিমানবন্দর থেকে আটক করা হয় পাভেলকে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও তিনি। অ্যাপটির বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ তুলেছে ফরাসি সরকার। দাবি, নজরদারির সুযোগ না থাকায় অপরাধী চক্রের মধ্যে বহুল ব্যবহৃত অ্যাপটি, তাই তদন্তের প্রয়োজনে গ্রেফতার করা হয়েছে পাভেলকে। ফ্রান্সে রাশিয়ার দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, শিগগিরই পাভেলের গ্রেফতার সংক্রান্ত বিষয়ে অবস্থান স্পষ্ট করবে তারা। 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন পাভেল। কয়েক বছরের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপটি। বিশেষ করে রাশিয়া, ইউক্রেন সহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোয় অন্যতম প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এটি। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা 90 কোটি। ফোর্বসের তথ্য অনুযায়ী পাভেলের ব্যক্তিগত সম্পদের পরিমাণ $15.5 বিলিয়ন। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যেমন সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে, সেদিক থেকে ব্যতিক্রম টেলিগ্রাম, যা বর্তমান সময়ে ছবি, ভিডিও, বার্তা পাঠানোর সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত। নিজের অ্যাপকে ভূ-রাজনৈতিক গেমের অংশ বানাতে চান না বলে জানান পাভেল। সে কারণেই বিভিন্ন দেশে সরকারের রোষানলে পড়তে হয়েছে অ্যাপটিকে। পাভেল দুরভের নিজের দেশ রাশিয়াতেই 2018 সালে নিষিদ্ধ হয় টেলিগ্রাম। 3 বছর পর অবশ্য আবার চালু হয়। পুতিন সরকারের বিরোধী দমননীতির প্রতি সমর্থন না জানানোয় 2014 সালে দেশ ছাড়তে হয় পাভেলকে। এরপর থেকেই দুবাই থেকে পরিচালিত হয় টেলিগ্রামের কার্যক্রম। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ভারতের ত্রিপুরায় বন্যায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। এখনও তলিয়ে আছে গোমতী নদীর আশপাশের এলাকা সহ রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো। বিপদসীমা ছাড়িয়েছে রাজ্যের প্রতিটি নদীর পানি। গৃহহীন 1,27,000 মানুষ, ক্ষতিগ্রস্ত 17 লাখ। 1,500-এর বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। হেলিকপ্টার ও উদ্ধারকর্মী পাঠিয়ে সহায়তার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগরতলা সহ অল্প কয়েকটি এলাকায় কমতে শুরু করেছে পানি। ভয়াবহ ভূমিধসের কবলে থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেট। এখন পর্যন্ত 13 জনের প্রাণহানির খবর মিলেছে। গুরুতর আহত 19 জন। ব্যাপক ক্ষতিগ্রস্ত ফুকেটের 2 শতাধিক ঘরবাড়ি, অচল পুরো দ্বীপের যোগাযোগ ব্যবস্থা। আকস্মিক ভূমিধসে চরম বিপাকে পড়েছে শহরে আটকা পড়া পর্যটকরা। কর্তৃপক্ষ জানায়, গেল 2 দিন প্রবল ও টানা বৃষ্টিপাতের কারণে এই ভয়াবহ ভূমিধস। দুর্যোগ কবলিত দ্বীপটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। এরই মাঝে শুরু হয়েছে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ।
রাশিয়ার বেলগরোদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 জন। অঞ্চলটির গভর্নর জানায় হতাহতদের মধ্যে 3 জন শিশু। এদিকে ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবিও করেছে মস্কো। এদিকে পাল্টা প্রতিরোধের দাবি করেছেন কিয়েভ। এদিকে আবারও রুশ ভূখণ্ডে হামলা চালাতে পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধের মধ্যে আরেক দফায় বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। নিজ নিজ দেশে ফিরেছেন দুদেশের মোট 115 যুদ্ধবন্দী। শনিবার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের সমঝোতায় বাস্তবায়িত হয়েছে এই বন্দি বিনিময়। জানানো হয়, আটককৃত রুশ সেনাদের সবাই রাশিয়ার কোরস্ক অঞ্চলে যুদ্ধরত ছিলেন। 6 আগস্ট থেকে অঞ্চলটিতে ব্যাপক যুদ্ধ চলছে দুপক্ষের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে সেখানকার বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইউক্রেন। জার্মানিতে ছুরিকাঘাতে হামলার দায় স্বীকার করল আইএস। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। তবে দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। শুক্রবার সলিঙ্গেন শহরের ব্যস্ততম একটি মার্কেট চত্বরে হয় ছুরিকাঘাতের ঘটনাটি, যাতে প্রাণ যায় 3 জনের। শহরটির 650তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাইভ কনসার্ট চলছিল সেখানে, যা উপভোগ করতে ভিড় করেছিল কয়েকশো মানুষ। আকস্মিক সেখানে ছুরি নিয়ে এলোপাতাড়ি আঘাত করেন এক ব্যক্তি। গুরুতর আহত হন কমপক্ষে 8 জন। এই ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে আটকও করে পুলিশ। হামলাকারীর সাথে আইএসের প্রকৃতপক্ষে কোনো সংযোগ রয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে চলছে তদন্ত। নতুন মোড় নিল ইতালির সিসিলি উপকূলে প্রমোত্তরী ডুবির ঘটনা। ব্রিটিশ ধনকুবের সহ 7 জনের মৃত্যুকে নিছক দুর্ঘটনা ভাবছেন না কৌশলীরা। হত্যাকাণ্ড ধরে নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রধান কৌশলী জানিয়েছেন, ক্যাপ্টেন ও ক্রুদের আচরণ বেশ রহস্যজনক। এখনও প্রাথমিক পর্যায়ে তদন্ত কাজ, তাই নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি। গত সোমবার প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে ইতালির প্রমোত্তরী বায়সিন। ধারণা টর্নেডোর কারণে সেটি ডুবে গেছে। জাহাজে ছিলেন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ, তার 18 বছরের মেয়ে হানা ও মর্গান স্ট্যানলি, ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী। মালয়েশিয়ায় সড়কে হাঁটতে হাঁটতেই বিশাল সিঙ্কহোলে পড়ে গেছেন ভারতীয় এক নারী। 3 দিন ধরে উদ্ধার অভিযান চলছে, তবে এখনো খোঁজ মেলেনি নিখোঁজ ওই নারীর। মালয়েশিয়ার পুলিশ জানায়, গত শুক্রবার কুয়ালালামপুরে ঘটেছে এই দুর্ঘটনা। সড়কের মাঝে থাকা গর্তটি প্রায় 26 ফুট গভীর।